সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শীতের ঠান্ডা আমেজ, রাত্রিবেলায় খুব ভালো ঘুম, সকালবেলায় উঠতে ইচ্ছা করে না, স্কুল কলেজও নাই, তাতে একটু ঘুমটা বেশ নিশ্চিন্তেই দেওয়া যায়, কি বলো? সেই দিক দিয়ে হয়তো ভালো আছো, কিন্তু যদি ভবিষ্যতের চিন্তা করো তাহলে এই ঘুমটা অতটা ভালো বলে মনে হবে না, তাই না? কারণ তুমি এখন যে সময়টা ঘুমিয়ে কাটাচ্ছ সেই সময়টা তোমার পড়ার প্রয়োজন ছিল। এখন যদি কলেজ খোলা থাকতো, তোমায় নিয়মিত ভোরবেলায় উঠে তোমার সকালের কাজকর্ম শেষ করে তাড়াহুড়া করে কলেজে চলে আসতে, তাই না? তো যেহেতু আমাদের করোনাকালীন সময় আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে সময়টা পার করছি, তো অতএব ওটা তো আর বলে লাভ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যাতে তোমরা সময়টা নষ্ট না করো সেই দিকটা খেয়াল রাখা উচিত। নিজের ভবিষ্যৎটা গড়তে গেলে স্ট্রাগলের কোনো বিকল্প নেই, তোমাকে সংগ্রাম করতেই হবে। বড় হওয়াটা আসলে কি খুব সোজা? একটু চেষ্টা কি করার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। চেষ্টা না করলে কেউ বড় হতে পারে না, তাই না? তাহলে আমাদের উচিত কি, অলসভাবে সময়টা নষ্ট না করে আমরা যেন সেই সময়টা কাজে লাগাই, এইটাই আমাদের দেখতে হবে। কেমন? তো এখন গত যে ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসটা বাকি অংশটা আমরা আজকে দেখব। অবশ্যই তোমরা অঙ্কটা সবাই দেখেছো, আমি দেখেছি, অনেকগুলো লাইক করেছে সেখানে, অনেকেই দেখেছো, অর্থাৎ অনেকগুলো ভিউ দেখেছি আর কি। তো আজকে বাকি অংশটা দেবো, আশা করি তোমরা এবার পুরোটা পাবে। হ্যাঁ, তো চলো আমরা কথা না বলে অঙ্কটা শুরু করি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা আমরা শেষ করেছি। এখন আমি তোমাদের বোঝাবো যে অঙ্কটা কিভাবে, কোথায়, কেমন করে গেল। দেখো, আমরা 1 তারিখ পড়ি। 1 তারিখে ছিল 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। ব্যবসা আরম্ভ করলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু সংশ্লিষ্ট হিসাবে আমরা শুধু হিসাবটা লিখতে পারি। আমরা এখানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা লিখব না, কিন্তু আমাদের এখানে ডেবিট ক্রেডিটের পরিবর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ আমরা যে সম্পদ নাকি দায় নাকি ব্যয়, কেমন এই জিনিসটা, এটা আমাকে দেখাতে হবে। তো এখানে নগদান হিসাব আর মূলধন হিসাব হলো আমাদের 1 তারিখে। তো দেখতে পাচ্ছি যদি ব্যবসায় নগদ টাকা বাড়ে তাহলে নগদান হিসাব হয়, আর যদি নগদ টাকা বাড়ে নগদান হিসাবই হয় তাহলে সেটা অবশ্যই সম্পদ হয়। তাহলে এটার প্রকৃত বা প্রকৃতিটা হবে সম্পদ। যদি ব্যবসায় মূলধন বাড়ে তাহলে এটা হবে মালিকানা সত্ত্ব। 2 তারিখ দেখি, বাকিতে পণ্য ক্রয়। বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে তার জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় করলে ব্যয় হয়, আর যদি কেউ পাওনাদার হয় অর্থাৎ আমার কাছে যদি কেউ টাকা পায় তাহলে সেটা অবশ্যই দায় হয়। এই কারণের জন্য ক্রয় ব্যয়, পাওনাদার দায়। এবার যাব 5 তারিখে। 5 তারিখে আছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার সেই যার কাছে আমি টাকা পাবো, তাহলে আমি যদি কারোর কাছে টাকা পাই তাহলে সে আমার কাছে একটা সম্পদ, এই জন্য দেনাদারের হচ্ছে সম্পদ লিখব। আর বিক্রয় করলে আমার আয়টা বাড়ে, অর্থাৎ বিক্রয় হবে আয়। এবার আমরা যাব 7 তারিখে। 7 তারিখে লেখা আছে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো আসবাবপত্র একটা সম্পদ, এই দিক দিয়ে বিবেচনা করলে আমরা দেখতে পাবো যে আমাদের কার আসবাবপত্র অর্থাৎ কারবারের একটা সম্পদ আসলো আর একটা সম্পদ চলে গেল। 10 তারিখ, ব্যবসায়ের জন্য একটি কম্পিউটার ক্রয় 30,000 টাকা। কম্পিউটারকে আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিপিবদ্ধ করতে পারি, তবে যদি কেউ কম্পিউটার লেখো সেটা ভুল ধরা যাবে না। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্ষেত্রে আমার একটা সম্পদ আসলো একটা সম্পদ গেল, তাই প্রকৃতি হবে দুটোই সম্পদ। 15 তারিখ দেখি একটু। 15 তারিখে আছে নগদে পণ্য বিক্রয়। নগদে যদি পণ্য বিক্রয় করি তাহলে জাবেদা আসে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি আমার নগদ টাকা বাড়ে তাহলে আমার সম্পদ বাড়বে, আর বিক্রয় করলে আমার আয়টা বাড়বে। 25 তারিখ, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ভাড়া হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট হয় তাহলে ভাড়া বাড়লে ব্যয় বাড়বে, আর নগদ টাকা যদি কমে যায় তাহলে সম্পদ কমে যাবে। কিন্তু আমার কমা বাড়া বা এটা বিষয় না, এখানে দেখাতে হবে প্রকৃতি কোনটা, অর্থাৎ ভাড়া হচ্ছে ব্যয় আর নগদান হচ্ছে সম্পদ। এরপরে 31 তারিখ অর্থাৎ মাসের শেষ। এখানে লেখা আছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি বেতনটা হয় তাহলে আমাদের ব্যয় বাড়ে, আর যদি নগদ টাকা চলে যায় তাহলে সম্পদটা কমে, তাহলে প্রকৃতি হচ্ছে একটা ব্যয় একটা সম্পদ। তো ঠিক আছে, এবার আমরা চলে যাব গ নম্বরে। খ নম্বরে প্রকৃতি সহ লেনদেন হিসাব খাত আমরা নির্ণয় করলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝেছো এবং ভালো বুঝেছো। তারপরেও আমি তোমাদের বলি, যদি সমস্যা আমাকে ফোন দিও, কোনো অসুবিধা নেই। যদি কখনো ফোনে না পাও রাত্রে ফোন দিবা, রাত 8টার পরে বা 8:30টার পরে ফোন দিলে আমাকে অবশ্যই পাবা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে রাত্রে 8:30টার পরে ফোন দিও, অবশ্যই আমাকে পাবে, কেমন? তো ঠিক আছে, এখন গ নম্বরটা আমরা একটু চেষ্টা করি যে গ নম্বরে কি আছে। গ নম্বরে আমাদের বলা হয়েছে কি, জানুয়ারি মাসে নেট লাভের পরিমাণ নির্ণয়, কেমন? তা ঠিক আছে, দেখবো এখন।
সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ নম্বরের প্রশ্নের সমাধানটা করেছি, এটা একটু বুঝিয়ে বলি। যখন তোমার কাছে নেট লাভের পরিমাণটা চাইবে, তো আমরা সাধারণত নেট লাভ কীভাবে বের করি, আমরা আয় থেকে ব্যয়টা মাইনাস করব। আয়ের সমূহ থেকে যতগুলো আয় আছে আমাদের ব্যবসায়, সেই আয়গুলো আমরা লিখব, সেখান থেকে ব্যয়গুলো বাদ দিলে আমাদের অবশ্যই এটা লাভ থাকবে। এটা আমরা স্বাভাবিকভাবে বুঝি, তাই না? তো আমরা দেখবো আমাদের আয় কী কী আছে। তো আমরা 5 তারিখ পড়ি, দেখো লেখা আছে বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকা। তো আমি যেভাবে বিক্রয় করি না কেন, আমি টাকা তো পাচ্ছি আজ হোক বা কাল, তাহলে এটা আমাদের আয়, অর্থাৎ 7,000 টাকা আয় হবে। আর 15 তারিখে আছে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তো তুমি যদি নগদে বিক্রয় করো তাহলে তো টাকা পেয়েই গেছো, তাহলে আমাদের বিক্রয়ে শুধুমাত্র আয় হয়, আর সেবা দ্বারাও আয় করা যায়। তো এই অঙ্কটায় সেবা জাতীয় কিছু লেখা নেই, এই কারণে আমাদের 7,000 আর 20,000 এই দুইটা যোগ করে আমরা 27,000 টাকা পেলাম। কেমন? এবার ব্যয় সমূহ আমরা একটু দেখি। ব্যয় সমূহ দেখা যাচ্ছে জানুয়ারি 2 ধারে পণ্য ক্রয়। ধারে যদি পণ্য ক্রয় করি তাহলে আমাদের কি হবে, একটা পাওনাদার সৃষ্টি হবে। কিন্তু পাওনাদার সৃষ্টি হলে ওখানেই তো শেষ নয়, আমাদেরকে ওই পাওনাদারকে টাকা পরিশোধ করতে হবে, তাহলে এটা আমাদের ব্যয় হবে। এই কারণে জানুয়ারি 2 তারিখে যেটা লেখা আছে যে বাকিতে পণ্য ক্রয় 12,000 টাকা, তো বাকিতে মানে ধারে, সেটা আমাদের ব্যয়ের মধ্যে ধরতে হবে। এবার আমরা 25 তারিখে যাব। 25 তারিখে লেখা আছে নগদে দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তো তুমি যদি দোকান ভাড়া পরিশোধ করো তাহলে টাকাটা অবশ্যই দিতে হবে, তাই না? এটা ভাড়া, মাস শেষ হয়েছে, দোকানের মালিক তোমার কাছ থেকে বললে ভাই ভাড়াটা দেন, তাহলে তোমার ভাড়াটা দিয়ে দিতে হবে, এবং দিয়ে দিলে কী হবে, নগদ টাকা চলে যাবে। তো নগদ টাকা যখন চলে যাবে তখন এটা তো তোমার একটা ব্যয়, তাই না? তো সেই ক্ষেত্রে 5,000 টাকা তোমার একটা ব্যয় হলো। 31 তারিখ বেতন দেয়া হলো। বেতন যদি দেওয়া হয় তাহলে সেটাও তোমার নগদ টাকা চলে গেল 6,000 টাকা, এটাও ব্যয় হলো। তো 12,000, 5,000 আর 6,000 এই কয়টা যোগ করলে 23,000 হলো, এবং 23,000 টাকা হচ্ছে আমাদের মোট ব্যয় হলো। আর মোট আয় কত ছিল, 27,000। এবার মোট আয় 27,000 থেকে 23,000 যখন আমরা মাইনাস করলাম ব্যয়টা, তখন থাকলো 4,000। এটাই হচ্ছে নেট লাভ। এবং আমি ব্র্যাকেটে তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছি আয় মাইনাস ব্যয় সমান 4,000, এটা হচ্ছে নেট লাভ। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। গতকালকে অঙ্কটা তুলে দেওয়া হয়েছিল এবং আজকে আমরা সেই প্রশ্নটা শেষ করলাম পুরোপুরি। একটা অঙ্ক তো আসলে অনেক বড় থাকে, তাই না? দেখো আজকে শুধু এটুকু শেষ করছি, তাই আমাদের 20 মিনিট সময় লেগে গেল। একটা অঙ্ক আসলেই অনেকটা সময় নেয়, তো যার জন্য তোমাদের বুঝতে হবে ভালো করে। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে যে অঙ্কগুলো শুধু বাসায় দেখলে হবে না, বাসায় করতে হবে। হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র দেখলে মনে হবে যেন পারি, কিন্তু করতে গেলে দেখা যাচ্ছে তুমি পারছো না, অর্থাৎ এই সমস্যাটা হবেই। অঙ্ক এরকমই একটা জিনিস। এই কারণের জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলো অবশ্যই বাসায় একটা খাতা তৈরি করতে হবে, সেই খাতায় এগুলো তোমাকে করতে হবে, এবং করার সময় তুমি অবশ্যই সমস্যার মুখোমুখি হবে। তুমি যদি মনে করো যে না আমি পারি, তাহলে সেটা ভুল। তুমি করতে যেয়ে দেখবা যে তুমি অনেক কিছুই পারছো না, এবং না দেখে করবে, দেখে দেখে করবে। তো তখন তুমি না পারলে অবশ্যই দেখবে, আর দেখার পরে যদি তুমি না বোঝো তখন আমাকে ফোন দেবে। আমাকে ফোন দিলে অবশ্যই পাবে। তুমি রাত 8:30 পরে ফোন দিও, তাহলে আমাকে পেতে অসুবিধা হবে না। আমার ফোন খোলা থাকে সবসময়। 8:30 পরে ফোন দিলে অবশ্যই আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো। কেমন? আমি টাইমটা তোমাদের বলে দিলাম যে কখন ফোন দেবে। তো এইভাবে কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যার সমাধানটা করব। আর যেহেতু এতদিনে তো আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে যেত, প্রথম পারিক পরীক্ষা তোমাদের হয়ে যেত, কিন্তু করোনার জন্য হচ্ছে না। যে কোনো সময় হবে, আশা করছি যে সব কিছু ভালো হোক। সামনে এগোবো। অ্যাসাইনমেন্ট তোমরা একটা পেয়েছো, 13 তারিখ তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন। ওদিন সবাই অ্যাসাইনমেন্ট জমা দিতে আসবে, এবং নতুন করে আরো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যেতে হবে তোমাদের। কেমন? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, এবং আগামী ক্লাসটা আমরা যাতে ভালোভাবে করতে পারি সেভাবে অপেক্ষা করবো সবাই, আর এই ক্লাসটা ভালো করে করার চেষ্টা করবো। ঠিক আছে? সবাই ভালো থাকবে।